তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে লিখলাম যে 100 পৃষ্ঠার আমরা জ্যামিতি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমাদেরকে বললাম যে বই, খাতা, কলম এবং পেন্সিল, জ্যামিতি বক্স এগুলা তোমরা পাশে রাখো যাতে করে তোমাদের সুবিধা হয়। যাই হোক, আমি বলছিলাম যে তোমাদেরকে যে চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিগুলো আমরা করব। তোমাদের বার্ষিক সিলেবাসে লেখা ছিল যে দশম অধ্যায়ের ব্র্যাকেটে ছিল চতুর্ভুজ সংক্রান্ত। অনেকের জন্য এটা কঠিন ছিল যে স্যার এটা কি লিখছে, এটা তো বুঝতেছিলাম না, এটা কি করব আমরা। তো আমি প্রথমে বলে নিচ্ছি, তোমাদের কাছে অনেকেরই কাছে জ্যামিতিটা অনেক কঠিন একটা বিষয় হতে পারে। আসলে হচ্ছে জ্যামিতিটা সবচেয়ে সহজ। জ্যামিতি হলো মানে একবারে কাগজ ও কলমে চোখে দেখে তারপরে করা। এখানে কোনো কিছু বড় করে মুখস্থ করার কিছু নাই, একেবারেই সহজ। কিন্তু আমাদের শিক্ষা পদ্ধতি বা বিভিন্ন কারণে আমাদের কাছে ভয় লাগছিল যে জ্যামিতিটা ভয়। আমি আশা করি ইনশাআল্লাহ তোমাদের এই বিষয়টা কেটে যাবে আর তোমরা ঠিক মতো করতে পারবে। তোমাদের আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। তো আমরা 100 পৃষ্ঠায় যদি কিছু নাই, 100 পৃষ্ঠায় শুধু আমাদের অধ্যায়টা শুরু। তো এখানে লেখা আছে, দেখো, আয়ত এবং বর্গ। তো আজকে আচ্ছা, এখানে আমি বলে নিচ্ছি, এখানে আয়ত এবং বর্গ নিয়ে আজকে আমাদের টপিকে আমরা চেষ্টা করব আয়ত এবং বর্গের মধ্যে পার্থক্যগুলো কোথায় এবং সম্পর্ক কোথায়, অর্থাৎ মিল কোথায় আছে, অমিল কোথায় আছে। মিল মানে হচ্ছে সাদৃশ্য, অমিল মানে হচ্ছে বৈসাদৃশ্য। তো সেই ক্ষেত্রে যারা ক্লাস করতেছে না, আমি মনে করি তারা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। কারণ আমরা এখানে একসাথে সবাই মিলে শিখতেছি, হয়তো আমরা ক্লাসে বসে শিখতেছি না, পারতেছি না আমাদের স্কুলে ক্লাসে বেঞ্চে বসে, হয়তো তোমাদের বাসা বাড়িতে তোমরা বসে ক্লাস করতেছো, কিন্তু তারপরেও তো যেহেতু আমরা বোর্ডের মাধ্যমে ক্লাস করার চেষ্টা করতেছি, তারপরে ক্লাসগুলোর সামারিটা আমরা ইউটিউবে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি মনে করি তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। সেক্ষেত্রে আমি বলে নিচ্ছি, এখানে যেহেতু আমাদের সময়ের একটা স্বল্পতা আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের একটা করা উচিত, সেটা হচ্ছে এখন ভালো করে বুঝে নাও। তো এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমাদের
আজকে আমাদের টপিকটা হচ্ছে আয়ত এবং বর্গ নিয়ে। আমরা ইনশাল্লাহ আয়ত এবং বর্গের ভিতরে কি কি মিল অমিল আছে আমরা সেই বিষয়গুলো দেখব। আমরা এটা ক্লাস 3-4 আমরা অবশ্যই করেছি। তারপরেও আমরা আজকে আমাদের পাঠ্যবইতে কি কি দেওয়া আছে সে অনুসারে আমরা আজকে দেখব। তোমাদের 101 পৃষ্ঠার শুরুতে হলুদ একটা বক্সে একটা লেখা আছে, এখানে তোমার চতুর্ভুজ, আয়ত এবং বর্গ লেখা আছে। তোমরা এখান বই থেকে দেখে লিখে নিতে পারো, আর যাদের কাছে এই মুহূর্তে বই নাই তারা তো তারা এখান থেকে দেখতে পারো। আচ্ছা, 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। কি লেখা আছে? যে প্রথমে হচ্ছে তোমাদের চতুর্ভুজের সংজ্ঞাটা দেওয়া আছে। যে 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে। আমি বলছি যে তোমাদের এটা বইয়ের 101 পৃষ্ঠার হলুদ বক্সে যে লেখাটা আছে সে লেখাটাই স্যার লিখতেছি। তাহলে আমরা কি লিখলাম? 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। এটা কিন্তু আমাদের বইতেই আছে। আচ্ছা, এখানে আমরা চতুর্ভুজের সংজ্ঞা সে ক্লাস 1, 2, 3, 4 পর্যন্ত পড়ে আসছি। তো 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে, তার মানে হচ্ছে আমি বোর্ডে দুটি চিত্র আঁকলাম, দুটাই ধরি না হাত দিয়ে আঁকলাম। ধরো খেয়াল করো, সবাই বোর্ডের দিকে এবারে একটু খেয়াল করো যে আমরা এখানে দুইটা ঘর আঁকলাম। এটারও ধরনা দেখতে 1 কোণা, 2 কোণা, 3 কোণা, 4 কোণা আছে। এটা 4টি বাহু ধরতে পারি, আর এখানেও 4টি বাহু। এখন আমার বোর্ডে আমি
কয়টি চতুর্ভুজ আঁকলাম সেক্ষেত্রে আমি মেসেজ অপশনটা অন করে দিচ্ছি। মেসেজ অপশনে আমাকে জানাও যে এখানে আমি কয়টা চতুর্ভুজ আঁকলাম এবং এটার মানে কারণ একটা হচ্ছে, এখানে একটা কারণ আছে, এখানে যদি না হয়ে থাকে একে কি দুইটি চতুর্ভুজ আঁকলাম নাকি একটি চতুর্ভুজ আঁকলাম, যদি দুইটি হয় কি কারণে আর একটি হয় কি কারণে। আমি যেহেতু তোমাদের সাউন্ড করতে গেলে তোমাদের বিশৃঙ্খলা হবে, তোমাদেরকে আমি মেসেজ অপশনটা অন করে দিচ্ছি, আমি দেখতে চাচ্ছি। তোমাদেরকে আমি অন করে দিলাম এখন এখানে, এবং কারণটা কেউ যদি থাকে এখন কোনটা ক চতুর্ভুজ না খ চতুর্ভুজ না ক খ দুইটাই চতুর্ভুজ, আর সেই জিনিসটা আমাকে একটু মানে বলতে হবে যে হলে কোনটি চতুর্ভুজ, যদি হয়ে থাকে কোনটি চতুর্ভুজ এখানে। আচ্ছা, অনেকেই দিচ্ছ কিন্তু কারণটা কি এটার, মানে এটা কারণটা কেউ লিখতে পারবা যে কারণটা কি, কেউ জানাতে পারবা এখানে কি কারণে আহ একটি মানে চতুর্ভুজ যেটাকে বলতেছ যে কি কারণে এটা চতুর্ভুজ। আচ্ছা, আমি কারণ এখনো পর্যন্ত একজনকে দেখতেছি লিখছে। এখানে আমাদের সংজ্ঞাতে কিন্তু একটা কারণ দেওয়া আছে, এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে যে কি কারণে এটা চতুর্ভুজ, এটা সংজ্ঞাটার মধ্যে এটা কারণটা দেওয়া আছে। হ্যাঁ, আমি দুইজনকে পাইছি, দুই তিনজন আছে, যা হোক আমি পাচ্ছি, তার মানে হচ্ছে আমরা অনেকে জানি। তো সেই ক্ষেত্রে আসি, অনেকে সঠিক উত্তর দিয়েছ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা অনেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে, কেউ কারণ সব বলছো আর কেউ কারণ হয়তো বলো নাই। তো যা হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল অংশে, আমরা এবার ব্যাখ্যাতে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যে কারণে আমরা এটার উত্তর সঠিক, আমাদের উত্তর সঠিক হয়েছে, যারা খ দিয়েছ তাদের উত্তর সঠিক।
যারা ক খ দিয়েছ তাদের উত্তর হচ্ছে ভুল। এর ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যাটা কয়েকজনে দিয়েছে ব্যাখ্যাটা। তো সেই ক্ষেত্রে অবশ্যই বলছো যে তোমাদের ব্যাখ্যাটা অবশ্যই সঠিক। সেক্ষেত্রে হচ্ছে যে 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ। এখানে 4টি সরলরেখা, এই যে 4টি সরলরেখা আছে এই চতুর্ভুজে, এবং সীমাবদ্ধ। সীমাবদ্ধ মানে হচ্ছে তার সীমানাটা আবদ্ধ, আটকানো। একটা চতুর্ভুজে দেখো, এই চতুর্ভুজের এই যে এই দুইটা বাহু এখানে আবদ্ধ, তারপরে এই দুইটা বাহু এখানে আবদ্ধ, এই দুইটা বাহু এখানে আবদ্ধ, আর এই দুইটা বাহু এখানে আবদ্ধ, মানে তাদের সীমানাটা আবদ্ধ, কোথাও খোলা নাই। এখানে খেয়াল করো, এখানে যদি আমি এখানে এটা মুখটা খুলে দিই তাহলে এটা চতুর্ভুজ, এটা তখন আর চতুর্ভুজ কি হবে না। আমি আবার সবাই আমার কথাগুলোর দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে তোমাদের আমি বলে দিচ্ছি। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ যে তোমাদের জ্যামিতিটা যাদের কাছে কঠিন লাগে, যে স্যার অনেক কঠিন, পারি না, বুঝি না, তাদের জন্য আমি বলতেছি আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো। কোনো যেখানে সমস্যা হবে আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস মেসেজ দিয়ে বা মেসেজ দিয়ে আমাকে জানাতে পারো। আমি যে কোনো সময় তোমাদের মেসেজগুলোর উত্তর পেলে যখনই আমি সুযোগ পাবো দিব। মানে ক্লাসে যে স্যারকে প্রশ্ন করতে পারতেছি না বা উত্তর দিচ্ছে না এমন কোনো সমস্যা নাই। আমি ক্লাসে যদি তোমরা ওখানে না পারো, আমি দরকার ক্লাসে এসে রিটার্ন তোমাদের ওই প্রশ্নটা উত্তর সবার সামনে দেব। তো এই জন্য বলতেছি ভয়ের কিছু নাই, ক্লাসটা মনোযোগ দিয়ে চেষ্টা করেন ইনশাআল্লাহ। আর উপস্থিতি দেখতেছি দিন দিন কমতেছে, এটা কিন্তু তাদের জন্য ক্ষতি হচ্ছে। যারা উপস্থিত হচ্ছে না আমি মনে করি তাদেরই ক্ষতি হবে, তাদেরই লস হবে। তো এক্ষেত্রে আমি কি বললাম যে এখানে খতে আমি যে এখন যদি আমি এই যে এই বাহুটা মুখ খুলে দিলাম, এটা এখন সীমাবদ্ধ না। আমার সংজ্ঞাতে বলছে সীমাবদ্ধ, শব্দটা বলছে যে সীমাবদ্ধ, তার সীমানাটা প্রত্যেকটা 4টা বাহুর সীমানাটা একটার সাথে যুক্ত হয়ে আবদ্ধ থাকবে, মুক্ত থাকবে না, মানে খোলা থাকবে না। এখানে দেখো, এখানে একটু খোলা আছে, এই খোলার কারণে এটা এখন চতুর্ভুজ না। তার মানে হচ্ছে এখন আবার চতুর্ভুজ। যখন সে খোলা হয়ে যাবে, আবদ্ধ থাকবে না, তখন সে শুধু চতুর্ভুজ হতে পারবে না। যখন সে আবদ্ধ থাকবে তখন সে চতুর্ভুজ। আচ্ছা, এবার আসি সরল রেখার কথাটা বলছিলাম যে সরল রেখা। সরল রেখা হচ্ছে এই আমাদের এখানে ওগুলো হচ্ছে বক্ররেখা। যদিও এখানে 4টা কোণ ধরে নিতে পারি, কিন্তু এই রেখাগুলো হচ্ছে বক্ররেখা, মানে বাঁকা। তাহলে চতুর্ভুজ হতে হলে বক্ররেখা দিয়ে কখনো চতুর্ভুজ হয় না। আমি আবারও বলতেছি, বক্ররেখা দ্বারা চতুর্ভুজ হয় না। কারণ হচ্ছে মানে চতুর্ভুজ হতে হলে অবশ্যই সরল রেখা হতে হবে। তাহলে হচ্ছে আমি আপাতত দুইটা জিনিস সেখানে দেখলাম। একটা হচ্ছে, প্রথম হচ্ছে 4টি বাহু, 4টি সরলরেখা। কয়টি সরলরেখা? 4টি সরলরেখা। এবং হতে হবে সীমাবদ্ধ। হতে হবে কি? সীমাবদ্ধ। তাহলে শর্ত আপাতত আমরা দুইটা দিলাম চতুর্ভুজের, যে একটা হচ্ছে 4টা সরলরেখা থাকতে হবে এবং সরলরেখাগুলো সীমাবদ্ধ হতে হবে। তাহলে তাই সেটি আমাদের চতুর্ভুজ হবে। তাহলে আগে যতগুলো সংজ্ঞা শিখলাম সবগুলোর সঙ্গেই আজ ঠিক আছে, শুধু আমরা ব্যাখ্যাটা আমরা আরেকবার জেনে নিলাম। তাহলে ব্যাখ্যাটা কি জেনে নিলাম? প্রথম হচ্ছে 4টি সরলরেখা থাকবে এবং সরলরেখাগুলো সীমাবদ্ধ হবে, মানে একটি একটির সাথে সংযুক্ত থাকবে। আর আমাদের এটা চতুর্ভুজ না হওয়ার কারণ হচ্ছে এগুলো হচ্ছে বক্ররেখা, যদিও এগুলা সংযুক্ত আছে তারপরেও না, সীমাবদ্ধ আছে। কিন্তু সীমাবদ্ধ থাকার পরেও এটা চতুর্ভুজ না, কারণ হচ্ছে এখানে 4টি বাহু হচ্ছে বক্ররেখা দ্বারা আর সীমাবদ্ধ। তাহলে আমরা চতুর্ভুজের জিনিসটা পরিপূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারছো। আসি এবারে আমাদের পরের সংজ্ঞাতে। আমাদের পরের সংজ্ঞাটা হচ্ছে আয়ত। তাহলে যারা লিখো নাই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যারা লিখে ফেলছো তারা
করে ফেলছো? আমি 10 সেকেন্ড সময় দিলাম, তোমরা কেউ যদি এখনো লেখা শুরু করো নাই, তোমাদেরকে বলছি যে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, পরে খাতায় উঠে নিও। আচ্ছা, এরপরে আসি আমাদের, আমি বলে নিচ্ছি আমাদের মূল টপিক গুলো তো যাওয়ার আগে আমরা যেভাবে কাজগুলো করব সেক্ষেত্রে আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা সংজ্ঞাগুলো আরেকবার রিভিশন দিচ্ছি। আমাদের সংজ্ঞাগুলো রিভিশন দিয়ে আমরা আমাদের যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে, সৃজনশীল যে প্রশ্নগুলো আছে, সে প্রশ্নগুলো বুঝতে করতে আমাদের সুবিধা হবে। তাই আমরা শুরুতে কয়েকটা সংজ্ঞা পুনরায় এটা আমরা আলোচনা করতেছি, যদিও এটা আমরা আরো আগে ক্লাস 3-4-এ আমরা এটা পড়েছি, তারপরে আমরা অনেকের মনে নাই, যার কারণে আমি এগুলাকে পুনরায় আলোচনা করতেছি যাতে করে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এবারে আসি আমরা, পরের সংজ্ঞাটা হচ্ছে আয়ত। তাহলে আয়তের সংজ্ঞাতে কি আছে? যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ। তাহলে কি লিখলাম? যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। তার মানে হচ্ছে আয়ত, আয়তটা এক ধরনের চতুর্ভুজ, আয়তটাও কি এক ধরনের চতুর্ভুজ। কারণ হচ্ছে এখানে তার আমরা চিত্রটা আঁকার চেষ্টা করি সবাই। তোমরা এটা তো দুইভাবে আঁকা যায়, একটা হচ্ছে সহজ পদ্ধতিতে, আর একটা হচ্ছে তোমাদের পেন্সিল কম্পাস দিয়ে। তো আমরা সহজ পদ্ধতিতে আঁকার চেষ্টা করতেছি, তোমরা একটু খেয়াল করো। আমি চিত্রটা আঁকা শেষ হলে আমরা সরে যাচ্ছি, আমি সরে যাব।
বোর্ডে যাই না কতটুকু ক্লিয়ারলি হচ্ছে। এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ কোণ, এটা হচ্ছে ঘ কোণ, বা এটাকে আমরা অন্য সোজা করে দিই। এখন কথা হচ্ছে স্যার আপনি আপনার কিভাবে আঁকলেন, আমরা তো দেখি নাই কিভাবে যে বসা দিলেন। বলতে হচ্ছে এক্ষেত্রে আমি যে কাজটি করেছিলাম সহজ পদ্ধতিতে আঁকার জন্য, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার আমি আঁকার জন্য 12। আমার যদিও এখানে তোমাদের জন্য এখানে অনেক কঠিন হবে, তো সেক্ষেত্রে তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম তোমাদের এখানে সেন্টিমিটার দিয়ে তোমরা আঁকতে পারো, যে তোমাদের স্কেলে সিএম লেখা আছে, সিএম, সিটা সেন্টি এম এ মিটার। আচ্ছা, তাহলে সিএম হচ্ছে সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে আমরা সেন্টিমিটার যদি আমাদের বলা থাকে তাহলে আমাদের স্কেলটা নিব, আর নিয়ে আমরা দেখবো সেন্টিমিটার আছে কিনা। যদিও আমি এখানে 12 ইঞ্চি দিয়ে আমি এটা করেছি, 12 ইঞ্চি। আর এটা হচ্ছে 6 ইঞ্চি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এক্ষেত্রে অনেকে ধরতে পারতেছে না না। তো আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আয়তক্ষেত্রে আমি বললাম যে 4টি কোণই সমকোণ। এখানে হচ্ছে তার মানে হচ্ছে এখানে যে ক, খ, গ, ঘ, এই 4টি কোণ কি থাকবে? সমকোণ থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি। সমকোণ তো জানি আমরা 90 ডিগ্রি, 4টি কোণই থাকবে আমার 90 ডিগ্রিতে। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মানে কোণগুলো আঁকার সময় যাতে 90 ডিগ্রি হয়, তোমরা প্রথমে একটা রেখা টানবে। রেখা নিয়ে তোমাদের যে চাঁদা আছে, চাঁদাতে রেখাটা এখানে একটা হয়তো কারো ফোটা ফোটা আছে, আর কারো বা কোণ আছে। তো এখানে এই যে রেখাটা আছে, এই রেখাটার মাথায় দিয়ে খেয়াল করো সবাই যে এখানে যে একটা কোণ আছে, এই কোণে একটা বিন্দু ক বিন্দুতে দেখবার সাথে যে নিচের তোমার রেখাটা, এই রেখাটা মিলাবে। মিলানোর পরে 90 ডিগ্রি হয় যে বিন্দুতে, সেই বিন্দুটা নিবে। এক্ষেত্রে আমি বলি ভিডিওতে আসলে যদিও স্যারের কাছে এই মুহূর্তে যদি স্কুলের অবস্থান থাকতো, সেক্ষেত্রে কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া যেত। আর এখানে ক্যামেরাতে বসানো অনেক কঠিন হয়, আমাকে মানে কি বলে না, খাতা কলমে যদি করি সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে। তারপরেও আমি চেষ্টা করব তোমাদের ভিডিও টিউটোরিয়াল দিয়ে খাতাতে করে আমি পারি কিনা। যদি করতে পারি তোমাদেরকে মানে স্কেল কিভাবে বসাইতে হবে কোনগুলো আঁকার জন্য, সেক্ষেত্রে আমি কিছুটা হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি। যারা পারো তারা তো পারোই, যে এখানে প্রথমে একটা রেখা আঁকবে, এই রেখাকে এখানে 90 ডিগ্রিতে 90 ডিগ্রি কোণে একটা রেখা আঁকবে, আবার এখানে 90 ডিগ্রি কোণে একটা রেখা আঁকবে, আবার এটা সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকবে। এখানে যদি আমার বইতে 4টি কোণ সমকোণের কথা বলা আছে আয়তক্ষেত্রে, আমি বলে নিয়েছি আয়তক্ষেত্রটা একটা চতুর্ভুজ, আবার আয়তক্ষেত্রটা একটা সামান্তরিক। আমি আবার বলতেছি, খেয়াল করো, আয়তক্ষেত্রটা চতুর্ভুজ তো অবশ্যই, যেহেতু 4টি বাহু আছে, সব 4টি সরল রেখা আছে, এক্ষেত্রে এটা একটা সামান্তরিক। আয়তক্ষেত্রটা এক ধরনের সামান্তরিক, কারণ হচ্ছে সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল। সামান্তরিকের একটা বিশেষ শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো হচ্ছে কি
সমান্তরাল। তো সেই ক্ষেত্রে আমাদের আয়তটার বিপরীত বাহুগুলো সমান্তরাল আছে কিনা আমরা সেটা দেখি। দেখো তো, ক গ ঘ, ক ঘ এবং খ গ দুইটা যে বাহু, এই বাহুটা, এই যে এখানে এই বাহুটা, এই বাহুর সমান্তরাল। আমরা জানি হচ্ছে সমান্তরাল জিনিসটা কি? সমান্তরাল জিনিসটা হচ্ছে দুইটি রেখা সমান দূরত্বে সোজা অতিক্রম করবে। দুইটি রেখা, যেমন এই রেখাটা, এই রেখাটা, তাদের দুইটি সরল রেখা হবে এবং তাদের দূরত্বটা সব সময় সমান থাকবে। মানে এখানে এটার দূরত্ব যতটুকু, আবার এখানে এটার দূরত্ব, এই যে মাঝখানের দূরত্বটুকু সমান। তাহলে সমান দূরবর্তী, সমান্তর মানে সমান্তরাল হচ্ছে দুইটি সরল রেখা সমান দূরবর্তী হলে, মানে সমান দূরে অবস্থিত হলে, তাহলে সেটা হচ্ছে সমান্তরাল। তো সেক্ষেত্রে আমার এটা, এই বাহুটা, এই বাহুটা সমান্তরাল। আবার এই যে ক খ গ ঘ, এই দুইটা বাহু সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল। তাহলে এখানে আমি সমান্তরাল বাহু কয়টা পেলাম? আমি সমান্তরাল বাহু পাইলাম। বিপরীত সমান্তরাল বাহু হচ্ছে দুইটা, বিপরীত। একটা বিপরীত হচ্ছে এ বাহু, এই বাহুর বিপরীত হচ্ছে এ বাহু। তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল আছে, তাই আমি বলতে পারি আয়তক্ষেত্রটা একটা সামান্তরিক। আয়তক্ষেত্রটা একটা কি? সামান্তরিক। আচ্ছা, তাহলে আমি বুঝলাম দুইটা দিক। এক হচ্ছে এটা একটা চতুর্ভুজ, যেহেতু এটা চারটি বাহু সরল রেখা, চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ। পরে বললাম যে এটা একটা সমান্তরিক, যেহেতু তার বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল। এবং এখানে শর্তে আমাদের সংজ্ঞাতে লিখলাম চারটি কোণই সমকোণ। চারটি কোণই হচ্ছে কি? সমকোণ। এখানে চারটি কোণ সমকোণ মানে হচ্ছে এখানে যে চারটা কোণ আছে, যে ক কোণ, খ কোণ, গ কোণ, ঘ কোণ, এখানে এখানে প্রত্যেকটা একটা একটা কোণ। এইগুলো হচ্ছে কোণ চিহ্ন, এই যে কোণ আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই রেখা থেকে এই রেখার দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি। আমি আবার বলতেছি, এই রেখা থেকে এই রেখাটা থেকে এই রেখা, এই দুইটা রেখার দূরত্ব হচ্ছে, এই রেখা এবং এই রেখা দুইটা দূরত্ব হচ্ছে 90 ডিগ্রিতে, 90 ডিগ্রি কোণে। 90, এটা একটা একটার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। অর্থাৎ আমি আবার বলতেছি 90 ডিগ্রি মানে হচ্ছে কি, যে একটা সরল রেখা, যেমন আমার হাতটা যদি ভূমি সমান্তরাল হয়, তাহলে আমার অন্য হাতটি, এই অন্য হাতটি যদি ভূমি সমান্তরাল, মানে যদি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এখানে আমি কিন্তু চেষ্টা করতেছি সরলরেখা করে আঁকতে। যাই হোক, ক্যামেরাতে আমার সঠিকভাবে হয়তো নাও দেখা যেতে পারে, যেহেতু এখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অ্যাঙ্গেলের সাথে এক মিলবে না। তারপর আমি চেষ্টা করতেছি। তো এখানে হচ্ছে এই যে মানে আমার এই হাতটা যদি এই হাতের সাথে সোজা খাড়াভাবে থাকে, তাহলে সেটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণে একটা হাত একটা হাতকে স্পর্শ করছে, 90 ডিগ্রি কোণে। আচ্ছা, তাহলে মানে হচ্ছে আমি যে এই শর্তগুলো যে আমরা জানলাম, যে চারটি কোণ সমকোণ হবে। তারপর হচ্ছে বিপরীত, এখানে যে জিনিসগুলো আরো লেখা নাই সে জিনিসগুলো আমি বলতে চাচ্ছি, যে এখানে বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং সমান্তরাল। আমি আবারও বলতেছি, আয়তক্ষেত্রের, আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে জায়গাটুকুতে লিখে দিচ্ছি, তোমাদের জানা সহজ হয়। এই জিনিসগুলা শর্তগুলো লিখে দিচ্ছি। বৈশিষ্ট্য, এটা হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি কি, আমি বৈশিষ্ট্য, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, প্রথম কথা হচ্ছে চারটি কোণ সমকোণ, বা 90 ডিগ্রি। এই যে এখানে এই যে একটা ফোঁটা দেখান, 90 ডিগ্রির উপরে একটা অ্যাঙ্গেলে দিলাম। তারপর
2 নম্বরে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে মেন বৈশিষ্ট্য এখানে আমরা দুইটা পেলাম, একটা হলো চারটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, বিপরীত বাহুগুলোর সমান। এই যে বিপরীত বাহুগুলো, এই বাহু এই বাহুর বিপরীত, এই বাহু এই বাহুর বিপরীত, এই বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল, সমান ও সমান্তরাল। তাহলে এই হচ্ছে আমার আয়তের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। যদি আমাকে বলে যে আয়তের একটা আয়ত লিখো এবং তার দুইটি বৈশিষ্ট্য লিখো, তখন আমি আয়তটা লিখবো, বর্ণনা মানে কিভাবে আঁকলাম সেটা লিখবো, তার সাথে দুইটা বৈশিষ্ট্য আমি লিখে দিব। বৈশিষ্ট্যগুলো এভাবে না, তোমরা নিচে নিচে লিখবা, যেহেতু যার জায়গা স্বল্পতা আছে, বোর্ডে ছোট, এই জন্য তোমরাও নিচে লিখবা, বৈশিষ্ট্যগুলো চিত্রের নিচে দিয়ে লিখতে পারবা। তাহলে সবাই দ্রুত একটু লিখে না আয়ত। আচ্ছা, একটা প্রশ্ন হতে পারে যে স্যার লিখলেন এখানে আয়ত আর এখানে লিখলেন আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, এখানে আয়তের এবং আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, এখানে আয়তর বৈশিষ্ট্য লিখলে কোনো সমস্যা নাই। ক্ষেত্রটা কি? ক্ষেত্রটা হচ্ছে কোন একটা জায়গা, এর ভিতরে যতটুকু জায়গা আছে সেটা হচ্ছে তার ক্ষেত্র। জায়গা মানে জায়গা, কতটুকু জায়গা দখল করে আছে, যে মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, যে আমরা ক্ষেত্র বলি, ত্রিভুজ ক্ষেত্র। ক্ষেত্র মানে হচ্ছে এই যে সীমাবদ্ধ জায়গাটুকু কতটুকু আয়তন, তার আয়তন কতটুকু, এটা হচ্ছে তার ক্ষেত্র। তাহলে দ্রুত এটা উঠাই নাও, আমরা বর্গটা চলে যাব এরপরে। তাহলে দ্রুত শেষ করে নাও, আর যারা শেষ করো নাই, সমস্যা হচ্ছে, তারা স্ক্রিনশট দিয়ে রাখো। যদি এখানে কেউ যদি লিখতে চাও, ও যে চিত্রে চিত্রে ক খ গ একটি আয়ত, এটা দিতে পারো, যে চিত্রে ক খ গ ঘ একটি আয়ত। এটা অনেকে দেও, এখানে দিয়ে দিতে পারো বা নিচে দিতে পারো এটা। আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট পরে আমি বোর্ডে লেখাটা মুছে দেব। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি আয়তের ক্ষেত্রে। আচ্ছা, আমি এটা চিত্রটা মুছলাম না, পরে আমি দিচ্ছি। তো এখানে হচ্ছে বর্গ, বর্গটা আমি দেখি, বর্গ কি দেওয়া আছে, বর্গ এখানে দেওয়া আছে যে আয়তের 4টি বাহু সমান।
তোমাদের একটু লেট হলো, একটু অপেক্ষা করো, যেহেতু একটু জ্যামিতির অংশ, এটা তো শেষ না করে বের হতে পারবো না। তোমরা একটু দ্রুত লিখে নাও, আর যদি দ্রুত লিখতে সমস্যা হয় তোমরা, আমি বলে দিচ্ছি, তোমরা ওই ভিডিওগুলো আবার যখন আমি ইউটিউবে দিব তখন ভালো করে ওইখানে গিয়ে ক্লিয়ার হয়ে নিবে। আচ্ছা, যে আয়তের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। এখন কত হচ্ছে স্যার, এখানে তো যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে তো বর্গ বলে লিখতে পারতো, এখন আয়ত কেন এখানে নিয়ে আসছে? এখন একটা প্রশ্ন অবশ্যই তোমাদের কাছে থাকতে পারে যে স্যার এখানে চতুর্ভুজ না লিখে এখানে আয়তটা কেন লিখলে এখানে বর্গের ক্ষেত্রে? যে যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে বর্গ বলে, এটাই তো লিখতে পারতাম। এখানে আমি বলে নিচ্ছি, এটা অনেকেই মানে অনেকের জন্য কনফিউশন থাকবে। আমি এখন জিজ্ঞেস করলে দেখবো যে অনেকে এটা কনফিউশন তৈরি হবে। আমি তোমাদেরকে সহজ উত্তর দিয়ে দিচ্ছি যে আয়ততে কয়টি বাহু মানে কয়টি কোণ? 4টি কোণ সমকোণ। আয়তের এখানে আমি যখন আয়ত বলছিলাম তখন দেখো, আয়তক্ষেত্রে 4টি কোণ সমকোণ। আয়তক্ষেত্রে কয়টি কোণ সমকোণ? 4টি কোণ সমকোণ। সেই মানে বর্গক্ষেত্রেরও 4টি কোণ সমকোণ। তার মানে হচ্ছে পার্থক্য, এখানে কোনো পার্থক্য নাই। আয়ত এবং বর্গের ভিতরে একটি মিল আছে, সেটি হচ্ছে তার বর্গেরও 4টি কোণ সমকোণ, আয়তেরও 4টি কোণ সমকোণ। আয়তের ছোট ভাই হিসেবে বর্গকে বলা হচ্ছে। কি কেন? কারণ এদের ভিতরে একটা মিল আছে। দেখো না, আমরা মানে ভাই ভাইয়ের মধ্যে একটা মিল আছে, বোনের মিল আছে, নিজের আপন ভাই বোনের ভিতরে একটা চেহারা মানে কোনো অভ্যাসের অনেক মিল আছে। তো সেই ক্ষেত্রে এই যে আয়ত এবং বর্গের ওরাও দুটো ভাই, ওদের ভিতরে মিল আছে। সে মিলটা হচ্ছে ওদের প্রত্যেকটা এখানে আয়ত এবং বর্গ দুইটারই 4টি বাহু সমান, সরি, দুইটারই 4টি কোণ সমকোণ। বিপরীত খেয়াল করো, তার মানে হচ্ছে 4টি কোণ সমকোণ আয়ত এবং বর্গের, যার কারণে আয়ত যদি আগে লিখি তাহলে আয়তের ক্ষেত্রে এটা আয়তের ছোট, সেক্ষেত্রে আমি এখানে আয়ত এবং বর্গের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে বর্গের 4টি বাহু সমান কিন্তু আয়তের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। তাহলে অমিল হচ্ছে একটি, যে বর্গের 4টি বাহু সমান, আয়তের বিপরীত বাহুগুলো সমান। আর মিল হচ্ছে একটি, সেটা হচ্ছে আয়তের 4টি কোণ সমকোণ, বর্গেরও 4টি কোণ সমকোণ। আমি যদি এখনো বর্গ আঁকি নাই, আমি বর্গটা এঁকে দিচ্ছি যাতে তোমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য। আমি আয়তটা মুছি না এই জন্যই। এই দেখো, আমি যদি এখানে সঠিকভাবে বোঝা নাও যেতে পারে, তার মানে হচ্ছে আমার আয়ত যখন ছিল তখন বিপরীত বাহুগুলো সমান ছিল, বর্গ যখন হলো তখন দেখা যাচ্ছে তার 4টি বাহু সমান। কিন্তু যে জিনিসটা মিল, আমি বললাম আয়ত কেন বর্গকে আয়ত বলছে, কারণ বর্গের 4টি কোণ সমকোণ, আয়তেরও 4টি কোণ সমকোণ। তাই এখানে সংজ্ঞাতে যে আয়তের 4টি বাহু সমান হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি? বর্গ। আমি বলবো যে আয়তের 4টি বাহু কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, সেটা হয়ে যাবে বর্গ।
কারণ তখন সে আয়ত থাকবে না, কারণ আয়তর স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে চারটি কোণ সমান হলেও তার বিপরীত বাহুগুলো সমান হবে, চারটি বাহু সমান হবে না। তাহলে বৈশিষ্ট্য কি কি পেলাম? বর্গের বৈশিষ্ট্য, তোমরা এটাই দিয়ে আমরা ক্লাসটা আজকে শেষ করতে যাচ্ছি। বর্গের বৈশিষ্ট্য লিখে আজকে ক্লাসটা আমরা শেষ করে দিচ্ছি। তোমরা একটু দ্রুত বৈশিষ্ট্যগুলো লিখে নাও, এখানে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে। সমান ও সমান্তরাল দিতে পারি। তাহলে চারটি বাহু সমান ও সমান্তরাল, চারটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা, সমান্তরাল দ্বারা কি বুঝাচ্ছি? সমান্তরাল দ্বারা বুঝাচ্ছি বর্গও একটা সামান্তরিক, বর্গটাও একটা সামান্তরিক, আয়তটাও সামান্তরিক, বর্গটাও সামান্তরিক। কারণ হচ্ছে সামান্তরিকের শর্ত, মেন শর্তের ভিতরে একটা চারটি বাহু থাকার পরে যদি সমান্তরাল হয়ে যায় তখন হয়ে যায় এটা হচ্ছে সামান্তরিক। তো দেখো আমার এই যে এ বাহু দূরত্ব সমান, এ বাহু দূরত্ব সমান এবং সমান্তরাল, শুধু সমান না সমান্তরালও। তাই আমি বলতে পারি বর্গ আয়ত এরা চতুর্ভুজ, সামান্তরিক এবং প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য কেউ বর্গ কেউ আয়ত। তাহলে আজকে আমরা এ পর্যন্ত রাখলাম যে চতুর্ভুজ জানলাম যে চারটি সরলরেখা হতে হবে, তারপরে এবং সীমাবদ্ধ হবে। বর্গ কি জানলাম? আয়ত। এরপরে জানলাম আয়ত। আয়ততে জানলাম যে তার চারটি কোণই সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। বর্গতে কি জানলাম? বর্গটা একটা আয়ত, কারণ হচ্ছে তার চারটি কোণ সমকোণ, এই জন্য বর্গটাও একটা আয়ত। কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার চারটি বাহু সমান, আয়তের বিপরীত বাহুগুলো সমান। এই পর্যন্তই থাকি আমরা। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর যাদের ক্লাসে কোনো জায়গায় সমস্যা হয়, স্যারে যখন ভিডিওটা আপলোড করব তখন এই ক্লাসের ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে নিও। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। ইনশাআল্লাহ হোমওয়ার্ক যেটা দেবে এটা সুন্দরভাবে বাসায় করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।